সালামু আলাইকুম। তারেক রহমানকে বাঁচতে হলে যে বিষয়গুলো জানতে হবে। প্রথমত নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ করতে হবে। নির্বাচনের পরে বাংলাদেশে যেই সহিংসতাগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর যে হামলা হচ্ছে, ঘরবাড়ি, দোকানপাট আগুনে পুড়িয়ে দিচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো তিনি যদি বন্ধ করতে না পারেন, তাহলে জনগণের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। যেটা একসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যেটার কারণে বিএনপি সরকারের প্রতি মানুষের একটি নেগেটিভিটি তৈরি হবে। গণতন্ত্র মানে তো নয় যে নির্বাচনের পরে আপনি ক্ষমতায় আসলেন, বিরোধী দলীয় নেতাকর্মীর উপর, প্রতিপক্ষের উপর আপনি হামলা করলেন। নির্বাচন হয়েছে যতদিন আপনারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন, নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, এখানে রাজনীতি শেষ। আপনি নির্বাচনে জেতার পর প্রতিপক্ষের উপর হামলা করা মানে হচ্ছে আপনি তাকে ভয় পাচ্ছেন, তার আদর্শকে ভয় পাচ্ছেন, আপনি তার আদর্শের কাছে পরাজিত হচ্ছেন। একটা লোক তখনই হামলা করে, একটা লোক আমাদের গ্রামে দেখবেন, একটা লোক তখনই রাগান্বিত হয়, তখনই গালি দেয় যখন সে নৈতিকভাবে হেরে যায়। তো অনুরূপভাবে নির্বাচন পরবর্তী বিরোধী দলীয় নেতা, কর্মী, প্রতিপক্ষের উপর হামলা, মামলা, ঘর-বাড়ি আগুন জ্বালিয়ে দেয়া, গণধর্ষণের মতো ঘটনা, এগুলো খুবই ভয়ানক এবং এগুলোর কারণে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া, ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যা যেকোনো মুহূর্তে, যেকোনো সময় এটা নেগেটিভিটি তৈরি করবে। এর ফলে এটা জনগণ ভবিষ্যতে আপনাদেরকে যে নির্বাচন হবে, সে নির্বাচনে তারা ভালো চোখে আপনাদেরকে দেখবে না। নির্বাচন শেষ, এখন একজন আরেকজনকে ওয়েলকাম করেন। যেহেতু একই এলাকায় আমাদেরকে সকলকে বসবাস করতে হবে। ২ নাম্বার চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে। ৫ই আগস্টের পর বিএনপির কিছু নেতা-কর্মী চাঁদাবাজি, দখলবাজিতে লিপ্ত হয়ে যায়। যার ফলশ্রুতিতে ৫ই আগস্টের পূর্বে বিএনপির যেই জনপ্রিয়তা ছিল, তা আস্তে, আস্তে নিচের দিকে নামতে থাকে। তো এগুলো যেহেতু জনগণ এখন আপনাদেরকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে, এখন আপনারা যেহেতু দায়িত্বে আছেন, সরকারে আছেন, এগুলো আপনাদেরকে আইন প্রয়োগের মাধ্যমে, আইন শৃঙ্খলার মাধ্যমে আপনাদেরকে এগুলো বন্ধ করতে হবে। আপনারা যদি চাঁদাবাজি করেন, তাহলে এই চাঁদাবাজির প্রভাব বিভিন্ন দ্রব্যমূল্য, বিভিন্ন মানুষের আনুষঙ্গিক বিষয় ব্যবহারের উপর বৃদ্ধি পাবে। মানুষ বিরক্ত হয়ে যাবে। যার প্রভাব নির্বাচনে অনেকটা পড়েছে। না হয় ৫ই আগস্টের পূর্বে যদি একটা সুষ্ঠু নির্বাচন হতো, সেখানে বিএনপি মিনিমাম 90% 80 থেকে 90% ভোট পেত। কিন্তু গত ১.৫ বছরে বিএনপির কিছু নেতাকর্মী যে ভূমিকা রেখেছে, এই দখলবাজি, টেন্ডারবাজি, তারপর হুমকি-ধমকি, যার কারণে যার ফলশ্রুতিতে ভোটের উপর এটা প্রভাব পড়েছে। এইসব লোকগুলা, এই কিছু সংখ্যক লোকগুলা কারণে দল খুবই ক্ষতিগ্রস্ত হয়। ৩ নাম্বার হচ্ছে এমপি মন্ত্রীদের কথার লাগাম টানতে হবে। যেসব লোকগুলো, অর্থাৎ দলের লোকগুলো বেশি কথা বলে, বেফাস কথা বলে, এদেরকে মন্ত্রিত্ব দেয়া যাবে না। এদেরকে এমপি তো হয়েই গেছে, যদি কিছু হয়ে থাকে, যদি মন্ত্রী হয় এদের কথার লাগাম টেনে দিতে হবে। আপনি যদি অতিরিক্ত কথা বলেন, বিগত স্বৈরাচার সরকারের মতো অনেকে ছিল, আমাদেরকে পেঁয়াজুর বদলে কুমড়া খেতে বলছিল। তারপরে খেজুরের পরিবর্তে বড়ই খেতে বলছিল। এগুলোর কারণে জনগণের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এগুলো যখন একজন মন্ত্রীর মুখ দিয়ে বের হয়, তখন সে মন্ত্রী কি মানের, সে দলটা কি মনের, মানুষ জাস্টিফাই করে। তারপর জনগণের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলা বিএনপিকে অবশ্যই দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশে তো সবগুলো অধিকাংশ ব্যবসা হচ্ছে সিন্ডিকেট। এইগুলো বিএনপিকে নিয়ন্ত্রণ করতে হবে। মানুষ
বুট একটা দলকে বুট দেয় সেই এইসব সুযোগ সুবিধা লাভ করার জন্য। তার মধ্যে হচ্ছে ফার্স্ট ৪ টি বিষয় সবচাইতে বেশি জনগণের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। মানুষ চায় সেই মানে তার আয়ের মধ্যে ক্রয় ক্ষমতা যাতে থাকে। আপনি এখন নির্বাচন পরবর্তী হওয়ার পরে আমরা দেখতেছি এখন অনেকে বাজারে গেছি, মুরগির দোকানে গেছি। মুরগি নির্বাচনের আগে ছিল ৳১৬০, নির্বাচনের পরে হয়ে গেছে ৳১৮০। এগুলো চিন্তা করতে হবে। তারপরে সামনে রমজান আসতেছে। এগুলো রমজানে যাতে দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি না পায়, সেগুলো চিন্তা করতে হবে। কোথায় সিন্ডিকেট আছে, কারা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, এই বিষয়গুলো বিএমপিকে নিয়ন্ত্রণ করতে হবে। না হয় এগুলো জনগণের উপর নেগেটিভ বার্তা দিবে। ৩ নাম্বার হচ্ছে শিক্ষা। শিক্ষাকে যাতে দ্রুত সহজলভ্য করা যায়। বর্তমান শিক্ষা ব্যবস্থা খুবই ব্যয়বহুল হয়ে পড়েছে। আপনি একটা শিক্ষা ব্যবস্থায় ধরতে গেলে এখন বর্তমান একটা ছেলে বা মেয়ে পড়ালেখা করতে গেলে স্কুলে ভর্তি ফি দিতে হয়, বই কিনতে হয়, খাতা কিনতে হয়, পেন্সিল কিনতে হয়। সবগুলো এক জায়গা থেকে কিনতে হয়। কিন্ডারগার্টেন যেসবগুলো আছে। তারপর স্কুলেরও কি ব্যয় বৃদ্ধি এই হয়ে গেছে। মাসিক ফি দিতে হয়। তার রেজিস্ট্রেশন ফি দিতে হয়। তারপরও হলো মানুষের যাতায়াত ছাত্রছাত্রীদের যে যাতায়াত ভাড়া আছে, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। যেহেতু সবচেয়ে মানুষ শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছে। শিক্ষা যাতে সকল সাধারণ মানুষ গ্রহণ করতে পারে, সে ব্যবস্থাটুকু করতে হবে। ৩ নাম্বার হচ্ছে চিকিৎসা। আমাদের চিকিৎসাতে সর্বোচ্চ বাজেট হয়, কিন্তু সর্বনিম্ন খরচ হয়। বাকিগুলা সর্বোচ্চ বাজেট হওয়ার পরে এগুলো হচ্ছে কি দুর্নীতি হয়ে যায়। মানুষ সরকারি হাসপাতালে যায়, ডাক্তার পায় না। তারপর হাসপাতালে ভর্তি হয়, মানুষ সিট পায় না। সিট নিতে গেলে টাকা দিতে হয়। ট্রলি নিতে গেলে টাকা দিতে হয়, টেস্ট করতে গেলে টাকা দিতে হয়, ওষুধ নিতে গেলে টাকা দিতে হয়। খাবার ওইখানে যেগুলো পরিবেশন করা হয় খুবই নিম্নমানের। আপনি যেইটুকু বরাদ্দ আছে সেটুকু ওইখানে পুরো পরিপূর্ণভাবে মানুষ পায় না। মানুষ যাতে চিকিৎসাটা সহজে সে নিতে পারে সেই ব্যবস্থাটুকু করতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে প্রতি বছর 10% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায় একমাত্র চিকিৎসার কারণে। এই চিকিৎসাকে যদি সহজলভ্য করা যায়, দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা যায়, যাতে দেশের মানুষকে স্বাস্থ্য সেবা এগুলো যাতে ফ্রিতে করা যায়, সেই ব্যবস্থাটুকু করতে হবে। আপনি যদি এই একটা সেক্টরে যদি আপনি যদি নজর দেন, তাহলে আপনার জনপ্রিয়তা দিন, দিন বৃদ্ধি পাবে। আর এগুলোতে যদি মানুষ যদি সেবা না পায়, আগের মতো যদি চলতে থাকে, তাহলে মানুষ ভালোভাবে নিবে না। যেহেতু ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে একটি নতুন রাজনীতির ধারা চালু হয়েছে, সেই নতুন রাজনীতির ধারা যাতে অব্যাহত থাকে, মানুষ যাতে চিকিৎসা তার নাগরিক অধিকারগুলো পায়, সে চেষ্টাটুকু বিএনপি সরকার তথা তারেক রহমানকে চেষ্টা করতে হবে। ৪র্থ নাম্বার হচ্ছে পরিবহন খাতে দুর্নীতি। নির্বাচন হওয়ার সাথে, সাথে মানুষ যেহেতু নির্বাচনের জন্য বাড়িতে গেছে বা আসছে, এই হঠাৎ করে টিকিটের দাম বৃদ্ধি পেয়ে গেছে। যে টিকিট আগে আমরা ৳৭০০ করে নিতাম, সেই টিকিট আসার সময় দিতে হচ্ছে আমাকে কত ৳৮০০-৯০০। এমনকি তার দ্বিগুণও দিতে হয়। মানুষ যাওয়ার পথে আমি একটা ঘটনা দেখলাম, এটা হচ্ছে গাজীপুর অঞ্চলে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কারণে মানুষ রুট বন্ধ করে দিয়েছে। রুট ব্লক করে দিয়েছে। পরিবহন খাতে সবচেয়ে বেশি কি দুর্নীতি হচ্ছে। মানুষ একটু বৃহস্পতিবার হইলে অ্যা গাড়ি ভাড়া ৳৫০, এটা ৳৮০ হয়ে যায়, ৳১০০ হয়ে যায়। কেন হবে এটা? রুটের পরিমাণ তো বৃদ্ধি পায় নাই, তেলের দাম তো বৃদ্ধি পায় নাই। তাহলে পরিবহন খাতে এরকম দুর্নীতি হবে কেন? এগুলো নজর দিতে হবে। যেহেতু মানুষ সবচাইতে পরিবহন খাতে যাতায়াত করে, মানুষ চাকরি করে, মানুষ বাড়িতে যায়। এই অতিরিক্ত চাঁদাবাজি হওয়ার কারণে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। নির্বাচন হওয়ার সাথে, সাথে মানুষ পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি করে দিয়েছে। এগুলো তারেক রহমানকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। তারপর এগুলো ছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রবাসীরা যাতে বিদেশে যেই দূতাবাসগুলো আছে বাংলাদেশের, সেই দূতাবাসগুলোকে
প্রবাসীদের যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে, তাদের নাগরিক অধিকার দিতে হবে, তারা যাতে দ্রুত পাসপোর্ট করতে পারে সেই ব্যবস্থাটাও করতে হবে। তারপর বিমান ভাড়া কমাতে হবে, মানুষ যাতে সহজে বিদেশ যেতে পারে কর্মসংস্থানের জন্য সেই চেষ্টাটুকু করতে হবে। এয়ারপোর্টে যাতে সে কি পায়, এই সম্মান পায়, ন্যূনতম সেই সম্মানটুকু তাকে করতে হবে। মানুষ যে লাগেজ নিয়ে আসে দেশে, সে লাগেজ যাতে চুরি না হয় সেই চেষ্টাটুকু করতে হবে। যেহেতু প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। গার্মেন্টসের পরে যদি সবচাইতে বেশি যদি রেমিটেন্স আসে সেটা হচ্ছে প্রবাসী থেকে। সেই চেষ্টাটুকু তারেক রহমানকে করতে হবে। এগুলো যদি ব্যর্থই ঘটে তাহলে মানুষ দিন, দিন বিএনপির প্রতি বিরক্ত হবে, নেগেটিভিটির দিকে চলে যাবে। এটা একসময় নির্বাচনে গিয়ে প্রভাব পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।